আসসালামু আলাইকুম, মিতা মোস্তফা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বাজেট সহায়তা, ব্যাংকিং ও আর্থিক খাতের সংস্কারে ঋণ সহায়তা দিতে বিশ্বব্যাংক সম্মত হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে তার সাথে বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের পরিচালক ম্যাথিউ ভার্হিসের সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। এছাড়া তারল্য সংকট কাটাতেও সংস্থাটি সহায়তা দেবে বলেও জানান উপদেষ্টা। এবছরের মধ্যেই কিছু অর্থ ছাড় করবে, তবে এক্ষেত্রে কিছু শর্ত দিলেও তা সহজ ও পালন করা সম্ভব বলে জানান তিনি। জানা গেছে, বাংলাদেশের জন্য প্রায় $1 বিলিয়ন ঋণ ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে অনুমোদন হওয়ার কথা রয়েছে। তবে ঋণ পেতে 3টি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। এজন্য বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করা, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞায়ন করা, নতুন গঠিত টাস্ক ফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করার শর্ত মানতে হবে বাংলাদেশকে। আমাদের রিফর্মগুলির জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি। তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল ইস্যুর মধ্যে সবচেয়ে বিগেস্ট ওনার আমাদের। অতএব তাদের সে সাহায্য দরকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, আর্থিক সাহায্য। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে সম্মত হয়েছে। আমি আরও ফার্দার কথা বলবো। মোটামুটি ইতিবাচক। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্তকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আজ আসামিদের আদালতে হাজির করে পুলিশ 10 দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে 7 দিন মঞ্জুর করা হয়। এর আগে গত রাতে শাহরিয়ার কবিরকে বনানীর তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। শাহরিয়ার কবিরকে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আর রোববার রাতে ময়মনসিংহ সীমান্ত হয়ে ভারত পালিয়ে যাবার পথে সাংবাদিক মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্তকে আটক করে পুলিশ। পরে তাদেরকে ঢাকায় আনা হয়। পাসপোর্ট আইনে করা মামলায় জামিন পেয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক। অবৈধভাবে দেশের সীমান্ত অতিক্রম করার চেষ্টার অভিযোগে সিলেটের কানাইঘাট থানায় তার বিরুদ্ধে এই মামলা করা হয়। সকালে সিলেটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে আনা হয়। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রঞ্জন কান্তি দাস তার জামিন মঞ্জুর করেন। তবে জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না তিনি। বিচারপতি মানিকের বিরুদ্ধে ঢাকায় আরও মামলা রয়েছে। সিলেটের কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ জামশেদ আলী জানান, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক জামিন পাওয়ায় তাকে সিলেট কারাগার থেকে ঢাকায় পাঠানো হবে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ রয়েছে। দুপুর 2টায় সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশ স্থলে আছেন আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। সাদেক, বিএনপির সমর্থকরা কি সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন? আর আয়োজনের পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আপনি নিশ্চয়ই জানেন যে আজকে 2:30টায় শুরু হওয়ার কথা, কিন্তু এখনো কিন্তু পুরো জায়গাটি নয়াপল্টন নাইটেঙ্গেল থেকে শুরু করে ফকিরাপুল ওই জায়গা পর্যন্ত আমরা যেটি দেখি, কাকরাইলের মোড় পর্যন্ত অসংখ্য নেতাকর্মী ভরে গিয়েছে বিভিন্ন জায়গা থেকে। এর কারণ হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে দীর্ঘদিন ক্ষমতায় বাইরে থাকা দলটি এতদিন থেকে গণতন্ত্রের জন্য যে আন্দোলন করছিল, সেই গণতন্ত্রের আন্দোলনটি ধীরে ধীরে তারা এখন পরিপূর্ণতা পেয়েছে। গত 5ই আগস্টের মাধ্যমে যে বিজয় এসেছে ছাত্র জনতা, তারই হাত ধরে আজকে সব জায়গায় বাধাহীনভাবে তারা যে সমাবেশের অধিকারটি পেয়েছেন, সেই সমাবেশের অধিকারটি তারা খুব বেশি উদযাপন করছেন। আমরা দেখছি যে এখানে বিভিন্ন জেলা থেকে, ঢাকার আশপাশের যে জেলাগুলো রয়েছে, কেরানীগঞ্জ, সাভার থেকে শুরু করে অন্যান্য যে জায়গাগুলো, আবদুল্লাপুর, সেই জায়গাগুলো থেকে অধিকাংশ মানুষ এসে এখানে পৌঁছে গিয়েছে ইতোমধ্যে। এবং এর ভিতরে রয়েছে বিএনপি এবং তার সহযোগী এবং অঙ্গ সংগঠন রয়েছে, কৃষক দল, ছাত্র দল, যুব দল এবং অন্যান্য যে দলগুলো রয়েছে, তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে মূল প্যান্ডেলের দিকে আসছেন। আর প্যান্ডেলের কথা যদি বলি, সেখানে কিন্তু জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল জাসাসের যে চলছে, জাসাসের যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, তারই মাধ্যমে তারা যে মানুষগুলো বিএনপির সহযোগী যে অঙ্গ সংগঠন আছে তাদেরকে এখানে নিয়ে আসছেন এবং তাদের বলছেন যে এই জায়গাগুলোতে অতি দ্রুত এসে পৌঁছানোর জন্য। ইতিমধ্যে প্যান্ডেল এবং এর আশপাশের এলাকায় নিরাপত্তার দায়িত্বে আমরা দেখেছি যে পুলিশের অবস্থান রয়েছে এবং পুলিশের পাশাপাশি অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, সেই আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান আমরা এখানে দেখেছি। এবং যে কারণে আমরা দেখছি যে এই জায়গাটি, বিশেষ করে নাইটেঙ্গেলের এই মোড়টি জায়গাটি কিন্তু ইতিমধ্যে প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই জায়গাটিতে আমাদের যত বেলা বাড়বে তার সাথে ধারণা করা হচ্ছে যে আরও অসংখ্য নেতাকর্মী এখানে আসবেন বাধাহীন
বাধাহীনভাবে, যেহেতু একটি আপনি নিশ্চয় জানেন যে বাধাহীনভাবে এতদিন যে আন্দোলনগুলো তারা করতে পারেনি কিংবা সমাবেশ খুব একটি করতে পারেনি, সেই জায়গায় আজকে তারা মুক্তির আনন্দ নিয়েই এই ধরনের সমাবেশে যোগ দিচ্ছেন। এই সমাবেশে আপনি নিশ্চয় জানেন ভার্চুয়ালি যোগ দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং একই সঙ্গে এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, তিনিও বক্তব্য দিবেন। পুরো জায়গাটি কানায় কানায় পরিপূর্ণ হবে এমন ধারণা করছে বিএনপির নেতাকর্মীরা। নয়াপল্টন থেকে জানছিলাম বিএনপির সমাবেশের খবর। বাংলাদেশের জনগণের জন্য উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। স্থানীয় সময় সোমবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিলার বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় গিয়েছিলেন। যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং সুশাসন ও উন্নয়নের প্রয়োজনে সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা করতে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে $20 কোটি একটি উন্নয়ন সহায়তা চুক্তি স্বাক্ষর করার কথাও জানান মিলার। Documents. And when it comes to no, that is not what I said. Assistant Secretary Liu has been in Dhaka. যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং সুশাসন ও উন্নয়নের প্রয়োজনে সহায়তা করতে পারে সেই বিষয়ে আলোচনা করতে ডোনাল্ড লু ঢাকায় গিয়েছেন। আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে $20 কোটি একটি উন্নয়ন সহায়তা চুক্তি স্বাক্ষর করেছি। এই সহায়তা সুশাসন, বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশের জনগণের জন্য উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে বৃহত্তর সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে। Which will support governance, expanding trade. স্বৈরাচার বিরোধী আন্দোলনের চূড়ান্ত বিজয়ের আগ মুহূর্তে ঢাকার বাইপাইলে পুলিশের গুলিতে নিহত হন সেখানকার মাছ আড়তে কর্মরত নাটোরের রমজান আলী। গ্রামে থাকা বাবা মায়ের সংসারের সিংহভাগ খরচ চালানোর রমজানকে হারিয়ে অনাগত দিনের শঙ্কায় পরিবারটি। পাওয়া না পাওয়ার নানা হিসাব নিকাশের মাঝে স্বজনদের বড় চাওয়া হত্যাকারীদের বিচার। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। এভাবে অসময়ে চলে যাওয়া সন্তান রমজান আলীর ছবি নিয়ে বসে থাকেন বৃদ্ধা মা ওজুফা বেগম। তার প্রতীক্ষা যেন কখনো শেষ হবে না। রমজান আলী নাটোরের সিংড়া উপজেলার দুর্গম সাইল হাজিপাড়া গ্রামের প্রান্তিক কৃষক নজরুল ইসলাম ও ওজুফা দম্পতির বড় ছেলে। অভাবী সংসারের হাল ধরতে প্রায় 15 বছর আগে বাবা মাকে পেছনে রেখে রাজধানীতে এসেছিলেন রমজান। এই রাজধানীতে সংসারও পেতেছিলেন তিনি। কাজ করতেন বাইপাইল এলাকার মাছের আড়তে। জুলাই আগস্টের উত্তাল দিনগুলোতে যখন আড়তে কাজ নেই, স্বৈরাচারের নিষ্ঠুরতা তাকেও উদ্বেল করে তোলে। যে কারণে 5 আগস্ট সকালে গণভবন ঘেরাও কর্মসূচিতে আরও 2 বন্ধুর সাথে যোগ দেন রমজান। সেদিন কিছুটা বেলা গড়াতেই হঠাৎ হত্যাকারীর বুলেটে বিদ্ধ হন রমজান, লুটিয়ে পড়েন সড়কে। সহযোদ্ধারা তাকে উদ্ধার করেন ঠিকই, কিন্তু হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে তার জীবন প্রদীপ চিরকালের মতো নিভে যায়। একই দিন সাভারে পুলিশের গুলিতে মৃত্যু হয় আরেক হতভাগা গার্মেন্টস কর্মী সোহেল রানার। তার বাড়িও সিংড়া উপজেলার বালাল গ্রামে। এখন স্বজনহারা পরিবারের একটাই দাবি, ঘাতকের উপযুক্ত বিচার। আমার ছেলে মরে গেছে, আমার শোক বসে গেছে, আমার কথা নাই, খাওয়া নাই, আমি উপবাস হয়ে গেছি। যে এই হত্যা করছে আমরা এর বিচার চাই। আমার এই জায়েক, আমার এই ভাসুরে কে খাওয়াইব? ইতিমধ্যেই পরিবার দুটিকে 2 লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলাম। জেলা প্রশাসনের পক্ষ থেকেও দেয়া হয়েছে সহায়তা। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।